চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাইকোয়ান্দো খেলোয়াড়, কোচ ও রেফারি সুস্মিতা ইসলাম। শুভ সকাল আপু, কেমন আছেন? ধন্যবাদ, শুভ সকাল। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি আপু, ধন্যবাদ আপনাকে। আপু, আজকে একটা চমৎকার একটা খেলা যেটা তাইকোয়ান্দো, এবং এই খেলাটাতে মেয়েদের অংশগ্রহণটা আসলে সবসময় একটা আলাদা রকমের একটা জাগরণ সৃষ্টি করে। সে আপনাকে পেয়েছি, এটা নিয়ে অনেক আলোচনা হবে। শুরুতে আপনার অনুভূতি জানতে চাই যে এই খেলার সাথে যুক্ত হওয়ার যে জার্নিটা, সেটা কেমন ছিল? মূলত তাইকোয়ান্দো হচ্ছে একটি মার্শাল আর্ট খেলা, এটা একটি দক্ষিণ কোরিয়ান খেলা। আমি প্রথমে যখন ইডেনে ভর্তি হই, ওই সমসাময়িক সময়ে ওখানে কিছুদিন মেয়েরা বিশেষ করে ক্লাস করতো। তো আমি উপর থেকে দাঁড়িয়ে দেখতাম, খুব ভালো লাগতো যে মার্শাল আর্ট একটা সেলফ ডিফেন্স যেটাকে বলে, আত্মরক্ষামূলক। তো সেই সময় থেকে আমি খুব চাচ্ছিলাম, বাসায় বললাম, বাসায় বলল ঠিক আছে করতে পারো, কিন্তু মানে নিজেকে সব কিছু সেফে রেখে তুমি যেন কাজটা করো। তো আমি সেখান থেকেই ভর্তি হলাম। ভর্তি হয়ে ওখান থেকে আমার খেলোয়াড় জীবন শুরু হলো। পরবর্তীতে তাইকোয়ান্দো ফেডারেশনের সাথে যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরে আমাদের যে স্যার খেলোয়াড়, উনি একাধারে খেলোয়াড় ছিলেন এক সময়, তারপরে কোচ, এবং পরবর্তীতে বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, উনি পরে আমাকে বললেন যে ঠিক আছে, তুমি যেহেতু ভালো করছো আর আমাদের এখানে এবং তুমি আগ্রহী, তুমি আমাদের এখানে তাহলে এসে ক্লাস করো, তাহলে তোমাকে দেখলে আরও মেয়েরা আসবে। তখন আমি তার সাথে যুক্ত হয়ে ফেডারেশনের সাথে যুক্ত হলাম। সেখান থেকে আমার আসলে পথ চলা শুরু, এবং খেলোয়াড়, তারপর আজ আমি কোচ এবং রেফারি। বাহ, চমৎকার। সো এই যে মেয়েদের জন্য যে তাইকোয়ান্দোর একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, একটা সময় কিন্তু আমরা দেখেছি মেয়েদের অংশগ্রহণ এই সেক্টরটাতে অনেক কম ছিল। ডে বাই ডে মানুষ বুঝতে শিখছে, এবং নিজের আত্মরক্ষার জন্য হোক, যে কারণে হোক, নিজেকে ফিট রাখার জন্য হলেও কিন্তু এই সেক্টরটাতে অংশগ্রহণটা বেশ লক্ষ্য করা যায়। সেই জায়গা থেকে আপনার অনুভূতি কি? যে আপনি তো দেখেছেন যে আপনার জায়গা থেকে আপনার শুরুটা হয়েছে, তারপর এখন সবার অংশগ্রহণ, কেমন লাগে এই ব্যাপারটা? অবশ্যই ভালো লাগে, তবে প্রথমে যখন আমি শুরু করেছিলাম তখন আমরা খুব কম সংখ্যক মেয়েরাই এটাতে আসলে আসি, আগ্রহী হই, এবং আস্তে আস্তে দেখা যায় কি আমাদের ভিতরে হয়তো 10 জন ছিল, তার ভিতরে অনেকেই নেই। কারণ ওই যে মেয়েরা মার্শাল আর্ট করবে, এক ফ্যামিলি থেকে একটা বাধা চলে আসতো, এবং অনেকেই হয়তো ফ্যামিলিকে না জানিয়েই করতো। তো এভাবে আমি চিন্তা করে দেখলাম যে না, এভাবে করলে আসলে তো খেলাধুলো তো খেলাধুলাই, প্রত্যেকটা সেক্টরেই আসলে মেয়েদের পদচারণা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে সেদিক থেকে পরবর্তীতে আমরা বিভিন্ন স্কুল কলেজগুলোতে কাজ করা শুরু করলাম, বিভিন্ন ক্লাব তৈরি করা হলো ফেডারেশন থেকে, এবং আমরা যারা মেয়েরা ছিলাম আমরা তখন বেশি বেশি করে আরও প্রচারের জন্য গেলাম। সব জায়গায় আমরা তখন প্রচার করতাম। এমন যদি আমরা কোনো স্কুলে যেতাম, দেখা যেত যে আমরা ইউনিফর্ম পরে যেতাম, আমাদের লোকে দেখতো, জিজ্ঞেস করতো, তখন গার্ডিয়ানদেরকে আমরা তাদের সাথে কথা বলতাম যাতে মেয়েদেরকে আরও বেশি করে দেয়। তো এইভাবে আস্তে 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 আসলে মেয়েরা ইনভলভ হয়েছে, এবং যেটা এখন আমার কাছে মনে হয় যে আসলেও আমরা মনে হয় কিছু করতে পেরেছি, এবং আমাদের মেয়েরা আসলে এদিকে অনেক এগিয়ে এসছে এখন। রাইট। কিন্তু খেলা যদি আমরা বলি, আরও তো অনেক খেলা আছে, আত্মরক্ষামূলক আরও অনেক খেলা আছে, আরও অনেক ইয়ে আছে, কিন্তু এই তাইকোয়ান্দোই কেন মানুষের শেখাটা জরুরি? আসলে এটাতে আপনি আত্মনির্ভরশীল হবেন, ডিসিপ্লিন শিখবেন। এটা হচ্ছে তাইকোয়ান্দো এমনই একটা খেলা, আর এটা হচ্ছে সায়েন্টিফিক খেলা। এটা আমাদের সাউথ কোরিয়াতে যখন এটা তৈরি হয় তখন তারা বিভিন্নভাবে সায়েন্সের মাধ্যমে কাজ করে, মানে কতটুকু করলে, প্রেশার করলে, যেহেতু একটা খেলা, খেলার পাশাপাশি আত্মরক্ষা, আমি দুটো কাজই পাচ্ছি, আত্মরক্ষাও করতে পারছি, আবার খেলাতে আমার অ্যাচিভমেন্টও আসছে, সেটা নিয়ে আমি প্রেজেন্টও করতে পারছি, কোথাও কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছি, সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক, যেটাই হোক। তো এই জিনিসগুলোকে আসলে সামনে রেখেই তখন আমরা কাজগুলো করি, এবং এগুলোকে সামনে রেখে আমরা প্রচার করি, এবং গার্ডিয়ানদেরকে বলি যে অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ কিছু নেই, এবং এই খেলার সার্টিফিকেট দিয়ে আপনার বিভিন্ন জায়গায় জবও হচ্ছে, এবং নতুন ছিল, যার কারণে আমরা এটাতে বেশি উদ্বুদ্ধ। নারীদের জন্য স্পেশালি একটু আপনার জায়গা থেকে জানতে চাই যে এখন যে ধরনের সিচুয়েশন আমরা দেখছি, নারীর আত্মরক্ষাটা খুবই বেশি জরুরি হয়ে পড়েছে। অনেকে হয়তো মনে করতে পারে যে কি দরকার বাইরে যাওয়ার, বাইরে গেলেই আত্মরক্ষার প্রয়োজন হচ্ছে, তো বাসায় থাকলে হয়তো প্রয়োজন হচ্ছে না। এই যে মনোভাবটা, যদিও পার্সেন্টেজ কম, কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এই মনোভাবটা পার্মানেন্টলি চলে গেছে, এরকম কিন্তু আমরা বলতে পারি না। তো সেই জায়গা থেকে আপনার কি পরামর্শ আছে বা কি বলার আছে? মেয়েরা আসলে এখনো বাইরে আসলে সেই পরিমাণ সেফ না, যেটাকে আমরা বলি আর কি। আমাদের দেশের অবস্থা তো আসলে একটু সন্ধ্যার পরেই ঘরের মধ্যেও সেফ ফিল করে, হ্যাঁ, ঘরের ভিতরে সেফ ফিল করে না। তো মার্শাল আর্ট শেখাটা আসলে আপনাকে
এতটুকু পরিমাণ বলবে যে আপনাকে কোন সিচুয়েশনে কি ধরনের কাজ করতে হবে। যদি সেটা আপনাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য ওখান থেকে চলে আসা প্রয়োজন, মানে সিক্স সেন্স যেটাকে আমরা বলি, সিক্স সেন্সটা অনেক বেশি পরিমাণ তখন কার্যকরী হয়ে যায়। তখন মেয়েরা এমনিই বুঝতে পারে যে না, এখানে আমার জায়গাটা সেফ না। সেক্ষেত্রে আমরা হয়তো ওখান থেকে চলে আসি অথবা জায়গাটাকে অ্যাভয়েড করি। হ্যাঁ, আর তার পরবর্তী যদি সেই সিচুয়েশনও না থাকে, তখন আমরা ডেফিনেটলি হাতে কলমে যেটাকে বলে প্র্যাকটিক্যালি সেটাকে প্রয়োগ করার চেষ্টা করি। তো মেয়েরা আসলে এখন অনেক মেয়েরাই আছে যারা জব করছে এবং তারা এসে এখানে প্র্যাকটিস করছে, তারা নিজেরাই সময়টা বের করে নেয় যে না ঠিক আছে আমাকে করতেই হবে, কারণ আমাকে সেফ থাকতে হবে, কাজও করতে হবে, সেফও থাকতে হবে। তো আসলে সেটা দেখলে আসলে আমার কাছে যখন বড় মেয়েরা আসে এবং আমাদেরকে দেখলে আরো বেশি উদ্বুদ্ধ হয়, তখন আসলে আমাদের জন্য খুব ভালো লাগে। অবশ্যই আপনাকে দেখে আমিও ইন্সপায়ার্ড হচ্ছি। অবশ্যই আপনি চলে আসেন, কোনো অসুবিধা নাই, আমরা শিখিয়ে দেব। অবশ্যই। তাইকোয়ান্ডো খেলোয়াড় হিসেবে নিজের যে আপনার অ্যাচিভমেন্টগুলো সেগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। তাইকোয়ান্ডো আমি মূলত শুরু করি 1997 সালে শেষের দিকে। তখন থেকে এই পর্যন্ত আমি খেলোয়াড় হিসেবে ছিলাম ততদিন আমার প্রতিটা জাতীয় যে খেলাগুলো আমাদের হয়, আয়োজিত হয়, সেই প্রত্যেকটা খেলাতেই আমার আসলে স্বর্ণপদক আমি পেয়েছি। এবং পাশাপাশি বাংলাদেশ গেমস, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বলে, আমি 7ম বাংলাদেশ গেমস থেকে শুরু করি বাংলাদেশ গেমসে খেলা। তো সেটা ছিল 2002 সালের। আচ্ছা। তো 2002 সালে 7ম বাংলাদেশ গেমসেও আমার অ্যাচিভমেন্ট আছে স্বর্ণপদক। তারপরে 2013-তে একটা হয়েছে, সেটা হচ্ছে 8ম বাংলাদেশ গেমস, সেটাতেও আমার স্বর্ণপদক আছে। তখন আমি দুটো ইভেন্টে পার্টিসিপেট করি, আমাদের তো ইভেন্ট দুটো ইভেন্টে পার্টিসিপেট করি এবং দুটোতেই আমার স্বর্ণপদক আছে। এবং পাশাপাশি করোনার মধ্যে যখন একটু পিছিয়ে গেল, 2020-এ গিয়ে হলো 9ম বাংলাদেশ গেমস, ওটাতেও আমার একটা অ্যাচিভমেন্ট আছে। কারণ আমি সিনিয়র পর্যায়ে আসলে এখনও ম্যাটিনেম আমাকে মাঝে মাঝে খেলতে হয়, কারণ হচ্ছে এইজ ক্যাটাগরিতে খেলা আছে। তো আমি এইজ ক্যাটাগরিতে খেলাধুলা করি এখন। আগে তো ওয়েট ক্যাটাগরিতে খেলতাম, এখন এইজ ক্যাটাগরিতে খেলাধুলা করি। মাশাআল্লাহ, আপনাদের দোয়াতে মোটামুটি ভালোই আমার অ্যাচিভমেন্ট আছে। বাহ, খুব ভালো। প্রথম যখন পদক পেয়েছিলেন তখনকার যে অনুভূতি এবং তার পরবর্তীতে প্রত্যেকটা সময়ই কিন্তু আরো দায়িত্ব একটু বেড়ে যায় যে আরো একটু ভালো করতে হবে, আর একটু ভালো করতে হবে। তো পুরো যে জার্নিটা, সেই জায়গা থেকে প্রাপ্তির জায়গাটা কতটুকু? 1997 সালে তখন আসলে প্রথমে কিন্তু একেবারেই খেলাধুলার ছড়েই নেয়া যে ঠিক আছে একটু মার্শাল আর্ট করবো, সবাই করে দেখে উদ্বুদ্ধ হওয়া। কিন্তু এটা করতে করতে যে আমি খেলাতে পার্টিসিপেট করব এবং খেলাতে যে অ্যাচিভ করব, এটা আসলে খুবই আশাতীত ছিল। তো পরে যখন আমি পদক পেলাম, মানে বাসার সবাই আমাকে এত বেশি তখন এনকারেজ করলো, তখন আমি বললাম না ঠিক আছে, যেহেতু এনকারেজ আমি পাচ্ছি, আমাকে যখন সবাই উৎসাহ দিচ্ছে, তখন অবশ্যই এখান থেকে আমাকে আরও এগিয়ে যেতে হবে। সেখান থেকে আসলে শুরু। আমি আমার ফ্যামিলির সাপোর্টও অনেক পেয়েছি, যাকে বলে। এমনও হয়েছে যে আমার ইউনিফর্ম আমার বাবা হয়তো ক্লিন করে একদম আয়রন করে রেখে দিয়েছে যে তোমার তোমার বিকালে প্র্যাকটিস, তুমি যাও। কোনোদিন আমি যদি বলতাম না আমি যাব না, জোর করে পাঠাতো না, যাও, এটা তোমার শেখা দরকার, তোমার ভালো তুমি করছো, সো তুমি কেন করবে না, করো। তো আসলে প্রথমে আম্মু, তারপরে আমার বাবা, আর এখন তো অবশ্যই আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি সবাই, আমার বোন সবাই আমাকে খুবই সাহায্য করে এইসব ব্যাপারে আর কি। আচ্ছা, তাইকোয়ান্ডোর জন্য তো খেলোয়াড়ের জন্য তো আপনি সেটা প্রশিক্ষণ নিয়েছেন, কোচ এবং রেফারির জন্য কি কি প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হয়েছে আপনার? কোচের জন্য আসলে তো কোচের জন্য অনেক রকমেরই আমাদের কোর্স আছে, কারণ শুধু শিখলেই হবে না। একটা খেলোয়াড়কে তার মেন্টালিটি বুঝে তাকে কি পরিমাণ আমি প্র্যাকটিস করাবো, কতটুকু করাবো, বা তার সব কিছুই আমাকে আসলে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে কোচ হিসেবে আমি প্রথম বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনের আয়োজিত যে কোচ কোর্সটা ছিল সেটা করেছি। এবং এর পরবর্তীতে আমি দেশের বাইরে করেছিলাম অলিম্পিকের মাধ্যমে, যেটা ইউএসএতে হয়েছিল। এটার নাম ছিল ICCP কোর্স, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্স ছিল। এরপরে আমি কোরিয়াতে করেছি, 7 দিনের একটা ওয়ার্কশপ কোর্স করেছি। তাছাড়া দেশের ভিতরের সব কোর্সগুলোই আমার করা, এবং আমি কোনো কোর্স হয়তো করিয়েছিও, এরকম আর কি। যখন যারা নতুন আসছে তাদেরকে তো করানোর প্রয়োজন আছে, দেখানোর প্রয়োজন আছে, নিজেদের অভিজ্ঞতাগুলো বলার প্রয়োজন আছে, তো আমি সেটাও করিয়েছি। আর রেফারি হিসেবে যতগুলো গেম মোটামুটি আমি 2011 সাল থেকে রেফারি করি, এবং তাইকোয়ান্ডো ফেডারেশনের আয়োজনে যতগুলো রেফারি এবং রিফ্রেশার্স কোর্স হয়েছিল প্রত্যেকটাই আমি আসলে অ্যাটেন্ড করেছি। এবং সেই হিসেবে
আমি এখন একজন ন্যাশনাল রেফারি হিসেবেও কাজ করছি। বাহ, চমৎকার। বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশন এখন বর্তমান অবস্থাটা কি এবং ভবিষ্যতে এটা নিয়ে আর কি কি পরিকল্পনা রয়েছে? বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশন আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের অনেক পদকই আসলে খেলোয়াড়রা পেয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়েও আমাদের বিভিন্ন পদক এসেছে। তার মধ্যে সাউথ এশিয়ান গেমস যেটাকে আমরা বলি, সেটাতে আমাদের লাস্ট বার যেবারে হলো সেটাতে আমাদের পদক এসেছে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে এশিয়ান গেমসে একটা স্বর্ণপদক পাওয়া। যদিও এশিয়ান গেমসে আমাদের তাম্র পদক আছে, কিন্তু আসলে মানুষ যখন অল্প পায় না তারপরেও একটু বেশি পেতে ইচ্ছা করে। তো এশিয়ান গেমসে এখন আমাদের পদক পাওয়ার সবচেয়ে মূল টার্গেট, এবং ধীরে 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 যদি সব কিছু ফুলফিল হয় তাহলে অবশ্যই আমরা অলিম্পিকে যাওয়ার জন্যও আগ্রহী। বাচ্চাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে এই খেলাটার প্রতি একটা আগ্রহ থাকে, আমরা দেখি স্পেশালি এখনকার যে আলফা জেনারেশন, এদের মধ্যে কিন্তু একটা ব্যাপক একটা আগ্রহ রয়েছে। সেই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে এবং বাচ্চাদের উদ্দেশ্যে বা তার ফ্যামিলির উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আলফা জেনারেশন যারা বাচ্চারা আসলেও অনেক আগ্রহী, তারা আসলে চাই মূলত যে এই টাইপের একটু মার্শাল আর্ট, যেটা মারামারি যেটাকে আমরা বলি সাধারণত, আসলে তো মারামারি না, এটা একটা ডিসিপ্লিন খেলা। তো সেইটা আসলে ওরা চায় যে ওরা করুক। তো ওদেরকে আসলে যখন ওরা যখন করতে চায় তখন আমার মতে গার্ডিয়ানদের কখনোই, অভিভাবক যারা থাকেন তাদেরকে কখনোই তাদেরকে বলবো যে আপনারা নিয়ে আসেন, মোটিভেট, তাদেরকে আপনারা মোটিভেট করেন, আমরাও মোটিভেট করি, দেখবেন বাচ্চারা ভালো করছে এবং এখান থেকে অ্যাচিভমেন্ট আসছে। আর আরেকটা বলবো যে আলফা জেনারেশনের বাচ্চারা একটু ধৈর্য হারা, অল্প উৎসাহ থাকে, কিন্তু পরবর্তীতে কিছুক্ষণ পরে দেখা যায় 10 দিন 5 দিন ওকে আমি সব পারি, কিন্তু না, আসলে ধৈর্য দিয়ে একটা জিনিস আপনি যখন ধৈর্য ধারণ করে শিখবেন তখন সেটা শেখাটাও ভালো হয়, আপনার সেটার সফলতাটাও ভালো আসে। তো সেই জন্য আমার অভিভাবকদের জন্য আমার যেটা পরামর্শ থাকবে, বাচ্চাদেরকে বোঝান যাতে বাচ্চারা তারা আসে, এবং বাচ্চারা যদি নাও চায় তবুও আমি বলবো আপনারা নিয়ে আসেন। এখানে আসলে ভালো কাজের জন্য সবসময় আমার মনে হয় আপনাদের চিন্তা চেতনাটা উন্মুক্ত করে দেওয়া উচিত, এটাই বলবো গার্ডিয়ানদের জন্য। আপু, আপনি কোচ এবং রেফারি হিসেবে দেশের বিভিন্ন জায়গায় আপনি কাজ করেছেন, সে কোথায় কোথায় কাজ করেছেন, সেই এক্সপিরিয়েন্সগুলো একটু জানতে চাই। আমরা টিম নিয়ে আসলে বিভিন্ন দেশে যাই বিভিন্ন প্রোগ্রামের জন্য। তো এর মধ্যে আমি টিম নিয়ে সহকারী কোচ হিসেবে বা কোচ হিসেবে দুটোতেই, কখনো সহকারী কোচ কখনো কোচ হিসেবে তো গিয়েছিলাম। আমি অনেক জায়গায় গিয়েছি, এর মধ্যে রাশিয়া গিয়েছি, কোরিয়া গিয়েছি, ভুটান গিয়েছি, তারপর সুইজারল্যান্ড গিয়েছি, আমি সব মানে আরো অনেকগুলো জায়গায় আছে, ইন্ডিয়া গিয়েছি, নেপাল গিয়েছি। তারপরে বাদ আছে কোনটা? আমার আছে এখনো আসলে সেরকম নাই, ইনশাল্লাহ সামনে যাব, এখন বাদ থাকলে কোনো অসুবিধা নেই, সামনে ইনশাল্লাহ আমি টিম নিয়ে আরো যাব আর কি। এই যে এই অ্যাচিভমেন্টগুলো আসলে নিজের জীবনে সবসময় তো নিজেকে আমরা অনেক সময় যেটা হয় নিজের ইন্সপিরেশনটা নিজেকেও অনেক সময় বলতে হয়, যাতে করে আরো সামনের দিকে মোটিভেশন একটা বিষয় কাজ করে। সেই জায়গা থেকে এই জার্নিটা আপনার জীবনের, এই যে বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল পর্যায়ে যাওয়ার, এই সব কিছু মিলিয়ে আসলে অনুভূতিটা কেমন? আমি যখন প্রথম শুরু করি তখন আমাকে অনেকেই বলেছে যে কি করছো, কি দরকার করার, এগুলো কেন করছো, তার সাথে লেখাপড়া করো, ভালো একটা জব করো, মানে কর্পোরেট একটা জব করো। তো আমি তখন বললাম যে না, আমার যদি, আমি ছোটোবেলা থেকে এমনি খেলাধুলা করি, তো খেলাধুলা এটাই, তখন আমি বললাম না, আমি এটা করতে থাকি, দেখি কি করা যায়। তো করতে করতে আমি প্রথম যখন দেশের বাইরে অ্যাজ এ কোচ গেলাম, তখন আমার ফ্যামিলির অনেকেই, মানে ফ্যামিলি বলতে আমার বাবা মা না, আমার আত্মীয় স্বজনরা অনেকেই তখন বললো, ওয়াও তুমি কোচ হিসেবে দেশের বাইরে গিয়েছো। এই যে ওনারা তখন আমার প্রতি একটা মানে কি বলবো এটাকে এক্সাইটমেন্ট দেখালো এবং তারা এপ্রিসিয়েট করলো আমার কাজটাকে, তখন আসলে নিজেকে আর ধরে রাখতে পারিনি। তখন মনে হচ্ছে না, একবার যেহেতু গিয়েছি তখন আরও যেতে হবে। শুধু এখানেই না, আমার ইচ্ছা আছে যেটা যে এশিয়ান গেমসে আমি যেন অ্যাজ এ কোচ থাকতে পারি। এটা হচ্ছে আমার মানে মেয়েদের জন্য বিশেষ করে আমার এটা খুবই আর কি নেক্সট টার্গেট বলা যায়। অবশ্যই সেটাও ফুলফিল হবে অবশ্যই। আচ্ছা আপু, আপনি যে তাইকোন্ডোর যে জায়গাতে মারামারি থাকে, এখানে কখনো কি কোনো সিরিয়াস ভাবে ইনজার্ড হয়েছেন কিনা বা ব্যথা পেয়েছেন কিনা? না, আসলে কি আমাদের যে গেম, এটা তো খেলাতে আমাদের প্রোটেক্টর ইউজ করা হয়, হেড প্রোটেক্টর, চেস্ট প্রোটেক্টর, হ্যান্ড প্রোটেক্টর, লেগ প্রোটেক্টর সবই ইউজ করা হয়। সো আসলে খেলা খেলতে গেলে আপনি যদি নিয়ম মতন এবং কোচ যেটা শেখাচ্ছে আপনাকে সেই অনুযায়ী যদি আপনি প্রতিযোগিতায় নামেন বা গেমসটা খেলেন,
আপনার সেখানে ইনজুরটা আসলে হয় না। তো আমি এখনো পর্যন্ত সে ধরনের ইনজুর হইও নি, এবং আমার কোনো স্টুডেন্টকেও আমি দেখিনি যে সে ধরনের কোনো, ওরা সেফ করেই খেলে, কারণ ব্যথা না পাওয়ার জন্যই গার্ডগুলো আসলে, সেই গার্ডগুলো ইউজ করা, এই জন্য আমাদের তেমন কোনো প্রবলেম আসলে এখনো পর্যন্ত হয়নি। আপু, তাইকোন্ডোর যে খেলোয়াড়ের যে ব্যাপারটা, সেলফ ডিফেন্সের যে ব্যাপারটা, আপনার জীবনে কখনো প্রয়োগ করা হয়েছে কিনা বা প্রয়োগ করার প্রয়োজন হয়েছে কিনা? আসলে সেলফ ডিফেন্স মানে তো আত্মরক্ষা, নিজেকে রক্ষা করা। তো সে ধরনের, যে আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছি যে আপনি যখন এই ধরনের মার্শাল আর্ট শিখবেন, যে কোনো মার্শাল আর্ট, তার মধ্যে আসলে এখানে আলাদা রকমভাবে শেখানো হয় সিক্স সেন্সটাকে কাজ করানোর জন্য, যে আপনি আসলে ওইখানে যাবেন কি যাবেন না, এই এলাকাটায় যাবেন কি যাবেন না, কিংবা গেলেও কিভাবে যাবেন। তো আমার আসলে খুব বেশি এ ধরনের কোনো অভিজ্ঞতা হয়নি, তবে ছোট একটা অভিজ্ঞতা আছে। আমাদের আসলে মেইন প্র্যাকটিসের জায়গাটা হচ্ছে স্টেডিয়াম, যেটা বাইতুল মোকাররমের পাশে। তো ওখান থেকে একদিন আমরা 3টা ফ্রেন্ড, আমরা 3জনেই ইডেনে ছিলাম। তো ওইখান থেকে যখন আমরা প্র্যাকটিস করে বের হচ্ছি, তখন থাকে না পথচারীরা অনেক রকমের, যেটা আমরা এখন যেটাকে ইফটিজিং বলি, এটা তো আমি বলছি 98-99 সালের ঘটনা। তো সেই সমসাময়িক সময়ে তো এরকম খুব বাজে কমেন্ট করেছে। বাজে কমেন্ট করাতে তখন আমরা মাত্র শিখছি, আমাদের তো তখন রক্ত গরম, এবং আমরা একদম তখন একেবারেই মানে মাত্র অনার্সে ভর্তি হয়েছি, সো 18-19 বছর বয়স এরকম, সো রক্ত গরম, আবার শিখছি মার্শাল আর্ট। একদম সাথে সাথে আমরা 3টা ফ্রেন্ড দাঁড়িয়ে গিয়েছি তাকে মানে কিছু না কিছু একটা ধোলাই দিব, এরকম একটা ইস্যু। তো পরে উনি দেখে আমাদেরকে ভয় পেয়ে গেছে, পুরোই ভয় পেয়েছে। পরে আমাদের সাথে একটা সিনিয়র ভাইয়া ছিল, পরে উনি এসে ওনাকে সরে দিয়েছে, না যে এখানে এখন তোমরা শুধু শুধু করো না, পরে আমাদের অ্যাকচুয়ালি মার্শাল আর্টের একটা বদনাম হবে, শুধু শুধু কেন এটা কাজ করছো। পরে আর এই জন্য আমরা এই একটাই অভিজ্ঞতা আমার আছে। নিয়েছিলেন, কিন্তু আসলে একদম যে তার লাক ভালো ছিল, আসলে তার লাক ভালো ছিল। জি, অসংখ্য ধন্যবাদ আপু, কথা বলে খুবই ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনার যে পরিকল্পনাগুলো আছে সেগুলো সুন্দরভাবে ফুলফিল হোক। ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, আর চায়ের চুমুককেও ধন্যবাদ আমাকে আসলে ইনভাইট করার জন্য, আমার অভিজ্ঞতাগুলোকে শেয়ার করার জন্য। আমি আশা করব আমার অভিজ্ঞতাগুলো শুনে যাতে আপনাদের মাধ্যমে বিভিন্ন মানে গার্ডিয়ানরা যারা আছে, কিংবা আরও অন্যান্য পরিসরে যারা আমাদের বড় মেয়েরা আছে, যারা জব করছেন কিংবা ইউনিভার্সিটিতে পড়ছেন, তারা যেন আগ্রহী হয় এবং তারা যেন আমাদের এই তাইকোয়ান্দো খেলার সাথে সম্পৃক্ত হয়। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।